সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এবং এই অধ্যায়ের সম্পূর্ণ বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমে একটু দেখি যে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদেরকে ওই সংখ্যা এবং এক এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আমরা এই সংজ্ঞাটা আরেকটু অন্যভাবে দেখি। দেখো, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার এক এবং ওই সংখ্যা, ওই যে সংখ্যাটা, অর্থাৎ যদি সেটা 3 হয় তাহলে 3, এই 1 এবং 3 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। যেমন দেখো, এখানে 7 একটি সংখ্যা। 7 সংখ্যাটিকে শুধুমাত্র 1 এবং 7 এই দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। একইভাবে 13 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 13। তো আমরা একটু গুণনীয়ক কাকে বলে সেটাও একটু দেখি। দেখো, যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। 13 সংখ্যাটাকে 1 আর 13 দিয়ে ভাগ করা যায়, 7 সংখ্যাটাকে 1 আর 7 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 7-এর ক্ষেত্রে 1 আর 7 হচ্ছে গুণনীয়ক, আর 13-এর ক্ষেত্রে 1 আর 13 হচ্ছে গুণনীয়ক। এখন দেখি আমরা যৌগিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি ছিল, যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আর যৌগিক হচ্ছে যায়। অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে। আগের মতো আমরা যৌগিক সংখ্যার আরো একটি উদাহরণ দেখব। দেখো, আরো একটি সংখ্যা দেখব। যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন দেখো, এখানে 4 আছে, 4-এর গুণনীয়ক এখানে আছে 1 2 4, 6-এর গুণনীয়ক 1 2 3 6, 12-এর গুণনীয়ক 1 2 3 4 6 12। তার মানে আমরা এখানে কি দেখছি, যে 4 6 আর 12 এদের প্রত্যেকেরই কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো গুণনীয়ক আছে। তার মানে কি, এগুলা যৌগিক সংখ্যা। এখন আমরা দেখি সহমৌলিক সংখ্যা কাকে বলে। 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে। অর্থাৎ দুইটি সংখ্যার 2 বা ততোধিক, অর্থাৎ 2টাও হতে পারে তার বেশিও হতে পারে, এই সংখ্যার মধ্যে যদি এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে ওই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে। তো আমরা একটা এখানে দেখি। যেমন দেখো, 8-এর গুণনীয়ক কি কি। দেখো, 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8, আর 15-এর গুণনীয়কগুলো আমরা দেখি। দেখো, 1 3 5 15। এখানে আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখব যে এই 8-এর গুণনীয়ক আর 15-এর গুণনীয়কগুলো এর মধ্যে শুধুমাত্র দেখো একই দুই জায়গায় আছে, অর্থাৎ এখানেও 1 আছে, এখানেও 1 আছে, বাকি আর কোনো গুণনীয়কের মধ্যে কিন্তু কোনো মিল নাই। সাধারণ গুণনীয়কটা কি, অর্থাৎ যে গুণনীয়কটা আসলে 2 জায়গায় আছে সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে এই চার্টে আমরা দেখো, আমরা কিন্তু 1 ছাড়া সাধারণ গুণনীয়ক পাচ্ছি না, কারণ 2 এখানে আছে এখানে নাই, 4 এখানে আছে এপাশে নাই, 8 নাই, আবার 15 নিচে আছে উপরে নাই, 5 নিচে আছে উপরে নাই, 3 নিচে আছে উপরে নাই। তার মানে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র একই আছে। তাহলে যদি সাধারণ গুণনীয়ক একই থাকে, অর্থাৎ 1 ছাড়া আর কোনো সংখ্যা না থাকে, তাহলে সেটাই হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি 8 আর 15 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা।
এখানে আমরা একটা সহমৌলিক না এমন একটা উদাহরণ এখানে আছে, দেখো 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9 আর 21 এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 11। এইখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে এক তো সাধারণ গুণনীয়ক আছেই, কিন্তু এক ছাড়াও দেখো আরো আরেকটা সাধারণ গুণনীয়ক আছে, কত সেটা 3। যেহেতু একের চেয়ে বেশি সাধারণ গুণনীয়ক আছে, সুতরাং এই 9 আর 21 এরা পরস্পর সহমৌলিক নয়। এখন আমরা পৃষ্ঠা 7 যে বাড়ির কাজের সমাধান, এটা আমরা একটু দেখি। দেখো কাজ হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। তো দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হলো 11 13 17 19 23 29 31 37 41 ও 43। আমরা এর থেকে আরো বেশি লিখতে পারি, সেক্ষেত্রে যেমন 47 আছে, আর তারপরে 53 আছে, এরকম আরো আছে, বাট আমাদের এখানে 10টা হয়ে গেছে। 2 নাম্বার কাজটা দেখো, এখানে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। তো এটার উত্তর আমরা দেখে নিই। দেখো 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 101 103 107 109 113 127 131 137 139 ও 149। 3 নাম্বার কাজটা দেখো, নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। ক নাম্বার দেখো 16 আর 28। আমরা 16 এর গুণনীয়ক গুলো আমরা বের করছি। দেখো 16 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো প্রথমত 16 কে 1 দিয়ে ভাগ করা যায়, তো 1 গুণ 16 সমান 16। 16 কে আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 8 গুণ 2 সমান 16। 16 কে আবার 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4 গুণ 4 সমান 16। এবার 28 এর গুণনীয়ক গুলো দেখো, 1 গুণ 28 সমান 28, 2 গুণ 14 সমান 28, এবার 4 গুণ 7 সমান 28। তাহলে এখানে 16 এর গুণনীয়ক গুলো দেখো আমরা পাচ্ছি, এর এই বাম থেকে শুরু করে এই সবগুলো লিখে দিব, অর্থাৎ 1 2 4 4। দেখো এখানে 4 এর পরে আবার 4 আছে, তো 2টা 4 যেহেতু আছে আমরা এখানে শুধু একটা 4 লিখলে আমাদের হবে। তাহলে 4 4 এর পরে 8 8 এর পরে 16। 28 এর গুণনীয়ক দেখো 1 2 4 7 14 28। তাহলে দুইটার গুণনীয়ক আমরা লিখলাম। এখন আমাদের দেখতে হবে যে এখানে ঠিক আগের মতো যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। তো দেখো এখানে 1 তো আছে, আমরা দেখতে পাচ্ছি 2 জায়গায় আছে, তার মানে 1 একটা সাধারণ গুণনীয়ক। এরপরে 2 দেখো 2ও কিন্তু উপরেও আছে নিচেও আছে, অর্থাৎ 16 এর ক্ষেত্রেও আছে 28এও আছে। এছাড়া 4 দেখো 4ও আছে, তার মানে কি 1 ছাড়াও কিন্তু আরো একাধিক সাধারণ গুণনীয়ক আছে। তাহলে এরা কি সহমৌলিক হবে নাকি হবে না? এরা কিন্তু অবশ্যই সহমৌলিক হবে না। যেহেতু দেখো এখানে কথাটা কি লিখছে, যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক অর্থাৎ 2 আর 4 রয়েছে, সুতরাং 16 এবং 28 পরস্পর সহমৌলিক নয়। এরপর আরেকটা আছে 27 এবং 38। তো দেখো 27 এর ক্ষেত্রে আমরা এভাবে বের করে রাখছি, 27 হচ্ছে 1 গুণ 27, আবার 27 ভাগ করা যায় 3 গুণ 9। আর 38 এর ক্ষেত্রে হচ্ছে 1 গুণ 38 আর 2 গুণ 19। তাহলে 27 এর গুণনীয়কগুলো আমরা বের করলাম, 1 3 9 আর 27, আর 38 হচ্ছে 1 2 19 আর 38। এখন এখানে একটু খেয়াল করো, এখানে সাধারণ গুণনীয়ক কিন্তু শুধু 1 আছে, আর কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে এখানে যেহেতু এখানে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 27 এবং 38 পরস্পর সহমৌলিক। এবার দেখো আরেকটা আছে 31 আর 43। 31 কে আমরা 31 সম্ভবত একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা 1 গুণ 31 এটাই হবে
ঠিক একইভাবে 43ও একটা মৌলিক সংখ্যা, তাহলে এটাও 1 গুণ 43। তাহলে 31-এর গুণনীয়কগুলো হলো 1 আর 31, 43-এর গুণনীয়কগুলো হলো 1 আর 43। আচ্ছা, তোমরা আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যদি দুইটা পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে তারা অবশ্যই সহমৌলিক। কারণ মৌলিক সংখ্যার তো আসলে তার গুণনীয়কই থাকবে দুইটা, তাহলে দুইটা পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার এক ছাড়া সাধারণ গুণনীয়ক অন্য কোনোটাই হবে না, সেক্ষেত্রে তারা অবশ্যই পরস্পর সহমৌলিক হবে। দেখো, যেহেতু এখানে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 31 এবং 43 পরস্পর সহমৌলিক। এরপর আরেকটা আছে, দেখো 210, এটা অনেক বড়, আমরা বের করে রাখছি 210-এর সাধারণ গুণনীয়কগুলো, আর 143ও আমরা বের করে রাখছি। দেখো এখানে 210-এর গুণনীয়কগুলো হচ্ছে এইগুলা, অর্থাৎ 1 2 3 5 6 7 10 14 15 31 30 35 42 70 105 আর 210। 143-এর গুণনীয়ক হচ্ছে 1 11 13 143। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা এইগুলা থেকে দেখি। 1 আছে, 11 এখানে নাই, 13 এখানে নাই, 143 এখানে নাই। তার মানে কি 1 ছাড়া সাধারণ গুণনীয়ক কিন্তু আর নাই, তাহলে এরা অবশ্যই পরস্পর সহমৌলিক। তাহলে আমরা লিখব কি, যেহেতু এখানে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 210 এবং 143 পরস্পর সহমৌলিক। এখন আমরা বিভাজ্যতার সূত্রগুলো বা নিয়মগুলো আমরা একটু দেখব। দেখো, প্রথম হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটা সংখ্যা যতই বড় হোক, আমরা তার একদম একক স্থানের অঙ্কটা দেখব, সেটা যদি শূন্য থাকে কিংবা সেটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 380 সংখ্যাটার দিকে তাকাই আমরা, দেখো একক স্থানীয় অঙ্ক কি আছে, শূন্য আছে, তাহলে অবশ্যই এটা 2 দ্বারা বিভাজ্য। আবার দেখো 278, তাহলে এখানে একক স্থানে কত আছে, 8। 8 কি সংখ্যা, একটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার 3 দ্বারা বিভাজ্যতা দেখো, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটা সংখ্যায় যে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যোগ করে সেই যোগফলটাকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। যেমন দেখো এখানে 387 আছে, তাহলে এর সংখ্যাটার অঙ্কগুলো আমরা যোগ করি, 3 + 8 + 7, তাহলে কত হয়, 18। 18 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 3 × 6 = 18। যেহেতু 18কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, অবশ্যই 387কেও 3 দিয়ে ভাগ করা যাবে। আবার আরেকটা সংখ্যা আছে, দেখো 2784, এখানেও যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো 21। আমরা জানি 3 দিয়ে 21কে ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এবার 4 দ্বারা বিভাজ্যতা দেখো, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কটি যদি 0 0 হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। মানে কোন একটা সংখ্যার শেষ 2টা অঙ্ক, অর্থাৎ একক ঘর আর দশকের ঘর, এই দুইটাতেই যদি 0 থাকে তাহলে সেটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। কিংবা ওই 2 স্থানে যে অঙ্ক 2টা আছে ওই 2টা অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেটাকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা একটু খেয়াল করি, যেমন দেখো এখানে 3100 আছে, তাহলে এখানে একক আর দশকের ঘরে কি আছে, 2টা 0 আছে, তাহলে এটা অবশ্যই 4 দ্বারা ভাগ করা যাবে। আবার এখানে যেমন আছে 2516,
তাহলে আমরা এই শেষ দুইটা অঙ্ক নিয়ে সংখ্যা কি হলো 16। 16 কি 4 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা ভাগ করা যাবে। এবার 5 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এটা বেশ সহজ। অর্থাৎ আমরা একটা সংখ্যা যদি নেই, সেই সংখ্যার আমরা একক স্থানটা দেখব। দেখো একক স্থানে 0 আছে, তাহলে অবশ্যই এটা 5 দ্বারা ভাগ করা যাবে। আবার দেখো একক স্থানে কত আছে? 5, তাহলে এটা অবশ্যই 5 দ্বারা সংখ্যাটিকে ভাগ করা যাবে। এবার আছে 6 দ্বারা বিভাজ্যতা। কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা 2 এর নিয়ম শিখছি, 3 এর নিয়ম শিখছি। তো যদি কোনো একটা সংখ্যা 2 এবং 3 দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা ভাগ করা যাবে। যেমন এখানে আছে 312। এই 312টা আমরা প্রথমে দেখব। দেখো এখানে যেহেতু লাস্টে জোড় সংখ্যা আছে, তাহলে এটা 2 দ্বারা ভাগ করা যাবে। আবার এর অঙ্কগুলো যোগ করে আমরা দেখি, এখানে আছে 6। 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারাও ভাগ করা যায়। তার মানে দাঁড়ালো হচ্ছে এই 312 সংখ্যাটিকে 2 দিয়েও ভাগ করা যায়, আবার 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটিকে অবশ্যই 6 দ্বারা ভাগ করা যাবে। আবার আরেকটি সংখ্যার উদাহরণ দিচ্ছি। এখানে দেখো লাস্টে 4 আছে, তাহলে 4 জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করা যাবে। আবার এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 21, যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটি 2 দিয়েও ভাগ করা যাবে, আবার 3 দিয়েও ভাগ করা যাবে। তাহলে অবশ্যই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্যতা। তোমরা আগে দেখছো যে 3 দ্বারা বিভাজ্যতার সূত্র দেখছো যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক একইভাবে এটাও তাই। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে একটা সংখ্যা লিখছি আমরা। দেখো এই সংখ্যাটিকে যোগ করি অঙ্কগুলো, তাহলে এখানে 27 হয়েছে। দেখো তো 27কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা? অবশ্যই যায়, কারণ 4 নং 3 নং 27। তাহলে অতএব এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে আমরা 9 দ্বারা ভাগ করতে যেহেতু পারি, অবশ্যই এই সংখ্যাটিকেও 9 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। একইভাবে আরেকটা অঙ্ক আছে 2574। এখানে দেখো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হয়েছে 18। 18কে আমরা কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারি, 9 দুগুণে 18। তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এবার একটা বাড়ির কাজ দেখো। এখানে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। মানে আমাদের 3টা সংখ্যা লিখতে হবে। একটা হচ্ছে 3 অঙ্কের, আরেকটা 4 অঙ্কের, আরেকটা 5 অঙ্কের। এমন 3টা সংখ্যা লিখতে হবে যাদেরকে 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। তো এখানে অনেক রকম সংখ্যা লেখা যায়, শুধু আমার হিসাব করতে হবে যে 3 আর 9 দ্বারা ভাগ করা যাবে। যেমন আমি 3 অঙ্ক বিশিষ্ট একটা লিখছি 1 6 7, 4 অঙ্ক বিশিষ্ট লিখছি এই যে 3753, 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 26352। এখানে অঙ্ক লেখার সময় তুমি শুধু মাথায় রাখতে হবে যে যোগফল যেন এই যে আমি যে সংখ্যাগুলো লিখতেছি, আমি 3টা অঙ্ক লিখবো, 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখবো যাদের যোগফল 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। 4 অঙ্কের ক্ষেত্রেও তাই, যে এই যোগফলগুলো যেন 3 এবং 9 দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো এখানে আছে 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 3 18। 18কে দেখো 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। একইভাবে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা এখানে দেখো 1 6 2, তাহলে এখানে যোগ করি 6 আর 1 7, 7 আর 2 9, 9কে 3 দিয়েও ভাগ করা যায়, আবার 9 দিয়েও ভাগ করা যায়। 5 অঙ্ক যেমন লিখছি এখানে 26352, আমরা একটু যোগ করে দেখি অঙ্কগুলো। 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 5 16, 16 আর 2 18। তাহলে কি এই সংখ্যাটা কিন্তু 3 দিয়েও ভাগ করা যাবে, আবার 9 দিয়েও ভাগ করা যাবে।